26,000-এর মধ্যে যোগ্য অযোগ্য কারা, সেই যোগ্য অযোগ্যদের তালিকা সম্ভবত আজই ওয়েবসাইটে দেওয়া হতে পারে। চাকরিহারারা একটা সময়সীমা দিয়েছিলেন, চাকরিহারাদের সঙ্গে বৈঠকের পর একটা সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, সেক্ষেত্রে সেই সময়সীমা আজ শেষ। কিন্তু তালিকা প্রকাশ নিয়ে এর মাঝখানে বারবার আমরা শুনেছি, আমরা দেখেছি, আমাদের কাছে তথ্য এসেছে যে এসএসসি আইনি মতামত নিচ্ছে, সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে আলোচনা করা হয়েছে, স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক করা হয়েছে। আমাদের অর্থাৎ নিউজ 18 বাংলাকে 10 তারিখ ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী আমাদের জানিয়েছিলেন যে যোগ্য অযোগ্য তালিকা আছে, তার জন্য আইনি পরামর্শ নিতে হবে সেই তালিকা প্রকাশের ক্ষেত্রে। ব্রাত্য বসু সেদিন আমাদের স্টুডিওয়ে কি বলেছিলেন শোনাবো। যোগ্য অযোগ্য সিবিআই বাছাই করেছে। মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে সিবিআই এর সঙ্গে এসএসসির দেওয়া যোগ্য অযোগ্যের তালিকা সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। তাহলে যোগ্য অযোগ্যের তালিকা সিবিআই জানে, এসএসসিও জানে। মহামান্য বিচারক দেবাংশু বসাক তার ডিভিশন বেঞ্চও স্পষ্টভাবে উল্লেখ করেছেন তার রায়ে যে হ্যাঁ, যোগ্য অযোগ্য এখানে একটা তালিকা আছে, যদিও সেই তালিকা সন্দেহের ঊর্ধ্বে নয়, অন্য কথা, কিন্তু যোগ্য অযোগ্য তালিকা একটা আছে এবং সেটা সুপ্রিম কোর্টও জানে। যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব মানে কি? যোগ্য অযোগ্য তালিকা আছে। এবার ওরা যদি দাবি করেন সেটা আমি আইনি পরামর্শ নেব, আইনি পরামর্শদাতারা যদি বলেন যে এটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া যায়, দিয়ে দেবো। আজ সেই যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে পারে এসএসসি, ওয়েবসাইটে প্রকাশ হতে পারে। ঠিক কি কি হতে পারে? আজ এসএসসি সাংবাদিক মুখোমুখি হতে পারেন, এসএসসির কমিশন, এসএসসির যিনি কমিশনার রয়েছেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন, এসএসসির চেয়ারম্যান। ঠিক কি কি হতে পারে আজ এখনো পর্যন্ত আমাদের কাছে কি আপডেট রয়েছে জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, দেখো, এখনো পর্যন্ত আইনজীবীদের মতামত নেওয়া চলছে স্কুল সার্ভিস কমিশনের তরফে, এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে দুপুর 2টোর পরই স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দেবে যে তারা কখন সাংবাদিক সম্মেলন করবেন এবং কখন এই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ হবে। তার কারণ তুমি জানো যে গত 11 তারিখ চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যে প্রতিনিধি দল তাদের সঙ্গে বিকাশ ভবনে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই বৈঠকের পরেই তাদেরকে জানিয়ে দেন যে রাজ্য সরকার সর্বোচ্চ সময়সীমা নিচ্ছে 21শে এপ্রিল, অর্থাৎ আজ পর্যন্ত 21শে এপ্রিলের মধ্যেই আইনি পরামর্শ নিয়ে যোগ্য অযোগ্যদের তালিকা তারা প্রকাশ করার চেষ্টা করবেন। অবশ্যই সেক্ষেত্রে আইনি পরামর্শের কথা উল্লেখ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর সেই আইনি পরামর্শ নেওয়ার প্রক্রিয়া একদমই শেষ। যে জায়গায় মূলত একটা জটিলতা তৈরি হয়েছে সেটি হচ্ছে এই যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ হবে, কিন্তু তালিকায় কি লিখবে এসএসসি? তার কারণ এসএসসি মনে করছে এই যে তালিকা প্রকাশ করা হবে বা ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে, এর পরেই একাধিক চাকরিহারা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী তারা ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন। কেন দ্বারস্থ হবেন? যারা অযোগ্যদের তালিকায় থাকবেন তাদের কেন অযোগ্যদের তালিকায় রাখা হলো, এই দাবি নিয়ে তারা দ্বারস্থ হবেন। আবার যারা যোগ্য তালিকায় রয়েছেন তাদের মধ্যে থেকেও কেউ কেউ আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন, এমনটাই মনে করছে এসএসসি। আর সেই কারণেই একদমই খুঁটিনাটি বিচার করে এবং সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে কথা বলে স্কুল সার্ভিস কমিশন এই আপলোড করবে যোগ্য অযোগ্যের তালিকা। তবে অবশ্যই সন্ধ্যে 6টার পরে যোগ্য অযোগ্যের তালিকা আপলোড করে দেওয়া হতে পারে এসএসসির তরফে, কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত ঘোষণা এসএসসির তরফে করা হয়নি। মনে করা হচ্ছে দুপুর 2টোর পর সেই ঘোষণা করে দেওয়া হবে। আজকে ক্লাস 9-10, ক্লাস 11-12, গ্রুপ সি, গ্রুপ ডি, এই 4টি পর্যায়েরই অপেক্ষা দুপুর 2টোর। সোমরাজ, অপেক্ষা দুপুর 2টোর। তার আগে আজ চাকরিহারাদের একাংশ যাদের ব্যানার হচ্ছে যোগ্য অধিকার মঞ্চ, তারা আজ এসএসসি দপ্তর অভিযানে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে শুরু হবে এই মিছিল। কি অবস্থা সেখানকার জানবো, সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী পারাদীপ। পারাদীপ, অতনু, ঠিক এই মুহূর্তে করুণাময়ীতে যেমন একদিকে জমায়েত শুরু হয়েছে, অন্যদিকে এসএসসি ভবনের সামনে ছবিটা তোমায় দেখাবো। এসএসসি ভবনের সামনে কিন্তু ইতিমধ্যেই যারা চাকরিহারা তারা ইতিমধ্যে এখানে অনেক আগেই চলে এসেছেন, যে নির্ধারিত সময়ের আগে। এখানে যারা জমা হয়েছেন তারা অধিকাংশই বাইরের জেলা থেকে এসছেন এবং তারাও একটা সময় পরে এখান থেকে মিছিলের যে জমায়েত স্থল সেখানে যাবেন এবং সেখান থেকে মিছিল করে এখানে আবারও একবার আসবেন। এখানে যারা আছেন তাদের শুধু কথা বলবো। কি নাম? মোজাহিদুল হক। কোত্থেকে এসছেন? আমি দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি। তো আজকে যে আপনাদের এসএসসি ভবন অভিযান, সেটা তো 12টার সময় শুরু হবে, তার আগেই আপনারা পৌঁছে গেছেন এখানে? আমরা কালকে চলে এসেছি, এখন রাত ছিলাম তো খাওয়া দাওয়া করলাম, তাই এখানে আমরা আছি। আমাদের মিছিল 12টা থেকে শুরু হবে করুণাময়ী থেকে।
আমরা সেখানে যোগদান করবো মিছিলে। একটা কথা বলুন, এসএসসি ভবনের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে যে আজকের মধ্যে তালিকা প্রকাশ করা হতে পারে, এমন একটা সম্ভাবনা রয়েছে। তারপরেও এসএসসি ভবনের অভিযান কেন? দেখুন, আমরা সম্ভাবনা জায়গায় থাকতে চাইছি না, আর আমরা চাই একদম যোগ্যদের নিখুঁত নির্ভুল লিস্ট, তার মধ্যে যেন একটাও অযোগ্য না থাকে। আমাদের মূল কারণ আসার একটাই কারণ, যোগ্যদের নিখুঁত এবং নির্ভুল লিস্ট, ওর মধ্যে একটা অযোগ্য থাকবে না এবং সেটা এসএসসি সার্টিফাইড করবে। এটা নয় যে সিবিআই বলছে বলে আমরা দিলাম, এরকম নয়। ওনারা সার্টিফাই করবেন, তাহলে আমরা সেই লিস্ট পেলে আমরা এখান থেকে উঠবো, না হলে আমরা যতক্ষণ না লিস্ট পাচ্ছি আমরা এখান থেকে কেউ উঠবো না। এখানে আমি আরও একবার তোমার ছবিটা দেখাবো, ঠিক এসএসসি ভবনের সামনে যে ছবিটা তুমি দেখো, এখানে প্রচুর যারা চাকরি হারা তারা এখানে যেমন জমায়েত হয়েছেন, সমবেত হয়েছেন। অন্যদিকে আরেকদিকে এখানে শিক্ষক শিক্ষিকাদের ছবিটা তোমায় দেখাচ্ছিলাম, এখানে যারা শিক্ষাকর্মী তারাও এখানে এসেছেন। একটু বলবেন আপনার নাম? আমার নাম অরিজিৎ ভট্টাচার্য। কোথা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ থেকে আসছি। শিক্ষাকর্মী? হ্যাঁ, একদম শিক্ষাকর্মী। আমরা আজকে সকাল থেকে জানি যে আমাদের লিস্ট বেরোবে না, কিন্তু এখানে এসে জানতে পারছি যে আমাদের কোনো লিস্ট বেরোবে না। সেখানে আমরা খুবই মর্মাহত। আমরা আশা করি যেন আমাদের লিস্টটা অবশ্যই এসএসসি তার প্রকাশ করে, আজকেই প্রকাশ করে। আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা চাই আমাদের লিস্ট প্রকাশ পাক, আমরা সসম্মানে স্কুলে আবার জয়েন করতে পারি। এই যে শিক্ষক অশিক্ষকের মধ্যে যে ভাগ করে দিল এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ বা সরকার, এটা আমরা চাই না। আমরা চাই আমরা যোগ্যভাবে আবার স্কুলে ফিরে আসতে পারি। একটা প্রশ্ন এখানে, যে এসএসসি আজকে তালিকা প্রকাশ করতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে এখনো অবধি, তারপরও এসএসসি ভবন অভিযানে সামিল হচ্ছেন কেন? আমরা তো অবশ্যই সামিল হব, কারণ এখানে আমাদের নন টিচিংদের এখনও পর্যন্ত ভাগ করতে পারিনি। আমরা কি আশা কীভাবে সংসার চালাবো আমরা বুঝতে পারছি না। আমাদের বাচ্চা রয়েছে, তাদের তো চালাতে হবে না। এসএসসি এখন যদি আলাদা না করতে পারে, আমাদের যদি যোগ্য সম্মান দিয়ে না ফিরে নিয়ে আসতে পারে, তাহলে আমরা এই অবস্থা থেকে কীভাবে মুক্তি পাবো? একদম এই তোমার ছবিটা দেখাবো, ঠিক এসএসসি ভবনের সামনে একদিকে যেমন পুলিশ নিরাপত্তা কর্মী তাদের ঘিরে ফেলা হয়েছে, অন্যদিকে আজকে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা হবে এরকম একটা সম্ভাবনা যেখানে তৈরি হয়েছে। তার বাইরে শিক্ষাকর্মীরা তারা যেমন রয়েছেন, শিক্ষকরা তারাও কিন্তু এখানে এসে ইতিমধ্যে জড়ো হয়েছেন এবং তারা অপেক্ষা করছেন এবং নির্ধারিত যে সময় অর্থাৎ বেলা 12টার ঠিক আশেপাশে তারা করুণাময়ী থেকে এখানে মিছিল করে আসবেন। মিছিল শুরু হয়ে যাবে হয়তো যে কোনো মুহূর্তে। নজর থাকবে, আমার সহকর্মী পারাদীপ থাকবেন। পাশাপাশি একবার হাইকোর্টের খবরে নজর রাখা যাক, হাইকোর্টের খবরে নজর রাখা যাক একবার। তার কারণ 32,000 প্রাথমিকের 32,000 চাকরি বাতিলের যে মূল মামলা, সেই মূল মামলার শুনানি শুরু হবে 28 তারিখ থেকে। 28 তারিখ থেকে মূল মামলার শুনানি হবে এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের শুনানি। আর কি খবর রয়েছে বিষয়ে জানবো। অর্ণব রয়েছেন আমার সঙ্গে ফোনে। অর্ণব, অতন 26,000 এসএসসি চাকরি বাতিলের পর সিঁদুরে মেঘ দেখা শুরু। প্রাথমিকে 2016 নিয়োগ হওয়া 42,949 জন প্যানেল ভুক্ত 25,000 প্রাথমিক শিক্ষকের। কারণ একক বেঞ্চের নির্দেশ অনুসারে 32,000 চাকরি বাতিল হয়, যদিও সুপ্রিম কোর্ট এবং ডিভিশন বেঞ্চ আপাতত অন্তর্বর্তী স্থগিত হয়েছে সেই চাকরি বাতিলে। কিন্তু সেই মামলা কিছুদিন আগে বিচারপতি সৌমিল সেন তিনি ব্যক্তিগত কারণে মামলা ছেড়ে দেন। প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে মামলা পাঠায়। আজ মূল মামলাকারী প্রিয়াঙ্কা নস্করের আইনজীবী তরুণ জ্যোতি পিয়ারি এছাড়া অন্যান্য মামলার পক্ষের আইনজীবীরা উপস্থিতিতে মামলার শুনানির জন্য ডেট বা শুনানির দিন নির্দিষ্ট করেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। 28 এপ্রিল এই মামলার শুনানি শুরু হবে। তবে এই মামলাটি উঠে আসে 32,000 নয়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় 36,000 2014 টেট থেকে 2016 নিয়োগ প্রক্রিয়ায় নিয়োজিত হওয়া এ রাজ্যে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে যারা কর্মরত রয়েছেন, শিক্ষকতা করছেন, 36,000 প্রাথমিক শিক্ষকের ভাগ্য নির্ধারণ লুকিয়ে রয়েছে এই মামলার সঙ্গে। যদিও সেই মামলা সবপক্ষে শুনানির পর 28 তারিখ থেকে মূল পর্বে শুনানি শুরু হবে, এমনটাই জানিয়েছে ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ অর্ণব।